কথাটা বলে উদ্যানে উঠে দাঁড়ালো। অতঃপর শার্টের হাতা ভালোভাবে গুটিয়ে নিয়ে মেঝেতে পড়ে থাকা লাঠিটা হাতে তুলে নিল। উদ্যানের মনোভাব বুঝতে পেরে ফুল সশব্দে কেঁদে উঠল। বসে থাকা অবস্থায় পিছিয়ে যেতে লাগলো। তার প্রতিক্রিয়া দেখে সামনে দাঁড়িয়ে থাকা মনস্টারটা স্বভাবত জিগের অগ্রভাগ অভ্যন্তরীর গালের দেয়ালে ঠেকালো। কিস খেয়ে খুব সন্তুষ্ট হয়েছিস, এবার তোকে পানিশ করে আমি সন্তুষ্ট হব। পিছিয়ে যেতে যেতে ফুলের পিঠ কাভার্ডের সাথে গিয়ে ঠেকলো। উদ্যান এখন আগের গতিতেই তার দিকে এগিয়ে আসছে। দিশা বিশা হারিয়ে ফুল উদ্যানের পায়ের ওপর লুটিয়ে পড়ল। আমায় মারবেন না, ছেড়ে দিন আমায়। আচমকা ফুলের এহেন কাণ্ডে উদ্যান কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল বোধ হয়। ফুল দুহাত দিয়ে উদ্যানের বাম পাড়ও শক্ত করে জড়িয়ে ধরল। কিছু সময় পেরিয়ে গেল, তারপর হঠাৎ করে উদ্যান ধাক্কা দিয়ে সরিয়ে দিল ফুলকে। তোর জন্য এটা জাহান্নাম, তো জাহান্নামে তুই ক্ষমা পাবি বলে আশা করিস কিভাবে? তার চেয়ে বরং তুই তোর আবেশ ভাইকে ডেকে বল তোকে এখান থেকে নিয়ে যেতে। পরিধেয় কামিজের এক পাশ খামচে ধরে ফুল চোখ বন্ধ করলো। সাথে সাথেই পুরো রুম জুড়ে ঠাস ঠাস শব্দ ছড়িয়ে পড়ল। উদ্যানের করা প্রত্যেকটা আঘাত শরীর ভেদ করে রুহ অবধি পৌঁছে যাচ্ছে। এক পর্যায়ে কাপড় ছিঁড়ে রক্ত বেরিয়ে এলো। আঘাতের ওপর আঘাত যেন ফুলের শরীর অবশ করে দিচ্ছে। পুরো শরীর ঝিমঝিম করছে। এতগুলো আঘাত করার পরেও উদ্যান শান্ত হতে পারছে না, সন্তুষ্ট হতে পারছে না। ফুলের অবস্থা খারাপ হয়ে আসলে উদ্যান হাত থেমে যায়। বুঝতে পারে ফুল আর সহ্য করতে পারবে না। সেই লোভী কৃষকের মতো একেবারে তৃপ্ত হতে গিয়ে সে ফুলকে চানে মেরে ফেলতেও পারবে না। উদ্যান থেমে গেল। ফুলের নিভু নিভু চোখ তার দিকে তাকায়। শরীরের শক্তি হারিয়ে বহুক্ষণ আগেই কাভার্ডের ওপর ঢলে পড়েছে ফুল। উদ্যান নিজেও এবার ফুলের সামনে বসে পড়ল। ফুলের রক্তাক্ত বাহুদয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল উদ্যান। মনের ভিতর তীব্র অশান্তি হচ্ছে। আশ্চর্য, ফুলকে এতগুলো আঘাত করার পরেও কেন উদ্যান সন্তুষ্ট হতে পারছে না? কেন এখনো পাগল পাগল লাগছে নিজেকে? তোর কষ্ট হচ্ছে? ঘৃণায় শরীর রেডি করে উঠল ফুলের। ইচ্ছে করছে একদলা থুতু ছুঁড়ে মারতে, তবে শক্তিতে কুলাচ্ছে না। তার উপর ঠোঁট থেকে গলা অবধি শুকিয়ে কাঠ হয়ে আছে। উদ্যান একদম চট করে ফুলের ঘাড় চেপে ধরে নিজের দিকে টেনে নিল। মৃদু কণ্ঠে বলল, তোর কর্মকাণ্ড আমাকে মাত্রাতিরিক্ত হিংস্র করে তুলেছে। এত আঘাত করেও শান্ত হতে পারছি না। আই থিঙ্ক তুই পর্যাপ্ত কষ্ট অনুভব করিসনি। এর কারণ কি বুঝতে পারছি না। আবেশের জান ডাক আর কিসটা তোকে এতটাই প্রভাবিত করেছে যে তুই কম কষ্ট অনুভব করছিস। তোর কি আবেশের দেওয়া সুখগুলোর কথা মনে পড়ে গেছে? সেসবের প্রভাবে কি তুই এখন আমার দেয়া আঘাতে কষ্ট কম পাচ্ছিস? ফুল অনুভূত শূন্য চোখে তাকিয়ে রইল উদ্যানের দিকে। তার এই চাহনি যেন উদ্যানকে আরো হিংস্র করে তুলল। সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে বিরাট মাপের অঘটন ঘটিয়ে ফেলল। ফুলের বাম কানের লতিতে নিজের শুষ্ক অধরদ্বয় চেপে ধরল। ঘটনার আকস্মিকতায় ফুলের শরীর শিউরে উঠল। অনুভূতিহীন চোখ জোড়া একরাশ বিস্ময় নেমে এলো। অন্যদিকে যেন মুহূর্তেই উদ্যানের ঠোঁট ফুলের ত্বক স্পর্শ করলে ঠিকই সেই মুহূর্তে উদ্যান কানের অদ্ভুত এক স্পন্দন ভেসে এলো। কয়েক মুহূর্তের ব্যবধানে সে যেন চলে গেল অন্য এক জগতে। তার সেই বিচরণে বিঘ্ন ঘটিয়ে তাকে সরিয়ে দেওয়ার প্রয়াসে ধাক্কা দিল ফুল। কিছুক্ষণেই জোরে যেন উদ্যান বোধ বুদ্ধি হারিয়ে ফেলল। ফুলের লাজুক ধাক্কাতে সে বেশ অনেকটাই দূরে ছিটকে পড়ল। এদিকে উদ্যানের ঠোঁটের স্পর্শে ফুলের শরীর বিষিয়ে উঠেছে। অজানা উন্মাদনায় ওড়না দিয়ে নিজের কান ঘষতে শুরু করলো। এতক্ষণ সব কষ্ট সহ্য করে নিলেও এবার আর সহ্য করতে পারল না ফুল। বুক ফাটা কষ্টে গগন বিদারী আর্তনাদে ফেটে পড়ল। এভাবে আমাকে নোংরা করলেন কেন? এর চেয়ে আমাকে আরো 100 বার আঘাত করতেন, আমি মুখ বুজে সহ্য করে নিতাম। কিন্তু এটা কি কি করলেন এটা? ফুল এক প্রকার হামাগুড়ি দিয়ে দরজা পর্যন্ত এগিয়ে গেল। তারপর বহু কষ্টে শরীরটাকে তুলে রুম থেকে বেরিয়ে গেল। এদিকে উদ্যান এখনো ঘোরের মধ্যে আছে। অদ্ভুতভাবে এখন নিজেকে স্বাভাবিক লাগছে। যাক, এবার গিয়ে স্যাটিসফাইড হতে পেরেছে। উদ্যান ঘাড় বাঁকিয়ে দরজার দিকে তাকালো। তারপর বিড়বিড় করে বলল, আমার ছোঁয়াতে তুই এতটা অসন্তুষ্ট হোস জানলে আর আগেই ছুঁয়ে দিতাম তোকে। বিকজ তোর অসন্তুষ্টি যে আমাকে সন্তুষ্ট করে। উদ্যান এবার ফ্লোরে পড়ে থাকা রক্তের ফোঁটাগুলোর দিকে তাকায়। এত স্যাটিসফাইড এই জন্মে হয়নি, কিন্তু এই শব্দ তরঙ্গ কোথা থেকে ভেসে এসেছিল? স্ট্রেঞ্জ।
ত্রস্ত পায়ে ফুলকে নামতে দেখে লিভিং রুমে থাকা উপস্থিত সবাই অবাক চোখে তাকালো। যদিও লিভিং রুমে শুধু সোহম, লুহান, রুমা আর নাদিয়াই আছে, বাকিরা কিছুক্ষণ আগে ঘুমাতে চলে গেছে। ওয়াশরুম কোন দিকে? ফুলের প্রশ্নে সবার ভাবনা ছেদ পড়ল। সোম এগিয়ে গিয়ে বলল, তোমার ওয়াশরুম নয়, ডক্টর কোনো দিকে আছে সেটা জিজ্ঞেস করা উচিত। ফুল লাগান্বিত চোখে তাকাতেই সোম ম্লান হেসে বলল, মনস্টারটা শুধু তোমার নয়, আমাদের সবার মাস্টার। এক টেবিলে বসে খাবার খেলেও পরিশেষে এটাই সত্যি, তাই তার অর্ডার ফলো করতেই হয়। সরি, তোমাকে তখন হেল্প করতে পারিনি, তবে এখন তোমাকে হেল্প করব। আমি ডাক্তার ডেকে দিচ্ছি, পেন কিলার খেয়ে নিলে দেখবে সব ব্যথা ভিনিশ হয়ে যাবে। ফুল হাউমা করে কেঁদে উঠল। আমি ব্যথা না, ওই মনস্টারটাকে ভ্যানিশ করতে চাই। সবার আগে ওনার নোংরা ঠোঁট জোড়া ভ্যানিশ করবো আমি। কান্নার তোড়ে ফুলের কথা কারোর বোধগম্য হলো না। রুমা আর নাদিয়া ফুলকে সান্ত্বনা দিতে এগিয়ে এলো। আহারে, এইভাবে কেউ মারে? খুব ব্যথা করছে, তাই না? নাদিয়ার কথায় ফুল চোখ মুছে বলল, দয়া করে ওয়াশরুমটা দেখিয়ে দাও। নাদিয়া বিনা বাক্যে ফুলকে নিজের রুমে নিয়ে গেল। ফুলের কাপড়ের ব্যাগগুলো রুমা সেখানেই গুছিয়ে রেখেছিল। ফুলকে কাপড় নিতে দেখে নাদিয়া ভ্রু কুঁচকে গেল। তুমি এই অবস্থায় শাওয়ার নিতে চাইছো? ফুল ঠোঁট চেপে হ্যাঁ বোধক মাথা নাড়ল। নাদিয়ার মনে আপনি আজে বাজে চিন্তাভাবনা আসতে শুরু করলো। উদ্যানের রুম থেকে এসে ফুল কেন শাওয়ার নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে? নিজের চিন্তায় নিজেই ভরকে গেল নাদিয়া। ছি, এইসব আমি কী চিন্তা করে ফেললাম? নাদিয়ার এখন কথা শুনে ফুল জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই নাদিয়া জোরপূর্বক হেসে বলল, বলছিলাম কি, ক্ষতস্থানে পানি লাগলে জ্বলবে, এই অবস্থায় শাওয়ার নেওয়া কি দরকার? কান্নায় দলা পাকিয়ে ফুলের কণ্ঠ রোধ করে ফেলল। সে জানে না কেন, কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে কেউ হৃৎপিণ্ড তাকে চেপে ধরে রেখেছে। কেন এত কষ্ট হচ্ছে বুঝে উঠতে পারছে না। উদ্যানের ঠোঁটের স্পর্শে কি জেহের ছিল? সেই জেহের কি তার রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে? সে কি মরে যাবে? ফুলের ঠোঁট জোড়া নিজে থেকেই ফাঁক হয়ে গেল। কিছুক্ষণ যেতেই সে মারাত্মক শ্বাসকষ্ট অনুভব করতে লাগলো। ফুলের অবস্থা বেগতিক দেখে নাদিয়া গলা ফাটিয়ে ডেকে উঠল, সোহম ছাড়। ফুলের বন্ধ নেত্রপল্লব কিছুটা নড়ে উঠতেই পাশে থাকা রুমা ব্যস্ত ভঙ্গিতে নাদিয়াকে ডাক দেয়। নাদিয়া, দেখ, ওর হয়তো জ্ঞান ফিরেছে। কথাটা স্পষ্ট শুনতে পেল ফুল। ফিটফিট করে চোখ মেলে আশেপাশে তাকাতেই মাথায় চাপ অনুভব করলো। তুমি ঠিক আছো তো? রুমার প্রশ্নে ফুল কিছুক্ষণ স্থির হয়ে শুয়ে রইল। তারপর মাথা নেড়ে মৃদু গলায় বলল, আমি ঠিক আছি, একটু উঠে বসতে হেল্প করো। ফুলের আওয়াজ খুব ক্ষীণ শোনালো, তবুও তার কথা মতো রুমা তাকে উঠে বসতে সাহায্য করলো। মাথা চেপে ধরে ফুল শোয়া থেকে উঠে বসেছে। রুমের কোণে লাগোয়া এক জানালা থেকে সূর্যের আলো লুটিয়ে পড়ছে মেঝের সবুজ টাইলসের ওপর। দেওয়ালে ঝোলানো ঘড়ির দিকে তাকাতেই ফুলের মুখ আরও কুঁচকে গেল। ঘড়ির কাঁটা পরিষ্কার জানা দিচ্ছে এখন দুপুর 2টা বাজে। সে এতক্ষণ যাবৎ অচেতন ছিল ভাবতেই বিষণ্ণতা বেড়ে যাচ্ছে। ফুল আশেপাশে তাকিয়ে দেখল রুমা আর নাদিয়া ছাড়া পুরো রুমে কেউ নেই। নাদিয়া চিন্তিত কণ্ঠে শুধালো, কেমন লাগছে শরীর এখন? বিছানা থেকে নামার জন্য উদ্যত হলো ফুল। মৃদু গলায় আওড়ালো, একটু দুর্বল লাগছে, শাওয়ার নিলে ফ্রেশ লাগবে। প্রায় 20 মিনিট পর শাওয়ার নিয়ে বের হলো ফুল। বের হয়ে দেখলো রুমা তার জন্য খাবার নিয়ে এসেছে। বিনা বাক্যে খাবার খেয়ে নিল ফুল। আপাতত নিজেকে সুস্থ রাখতে হবে, ভেঙে পড়লে চলবে না। আবেশ যেখানে বলছে তাকে খুঁজে বের করবে, সেখানে ফুলের উচিত আবেশের জন্য অপেক্ষা করা। খাওয়া দাওয়া শেষে ফুল রুমা আর নাদিয়ার সাথে লিভিং রুমে এসে দেখলো আরও কয়েকজন সার্ভেন্ট এসেছে, যারা পুরো বাড়ি পরিষ্কার করছে। বাড়িটা মাত্রাতিরিক্ত চকচক করার পেছনের কারণটা এবার বোধগম্য হলো ফুলের। এর মাঝে ফুল জানতে পেরেছে রাতে সে জ্ঞান হারিয়ে ফেলেছিল। তারপর ডক্টর এসে তার চেক আপ করে কয়েকটা ইঞ্জেকশন দিয়েছিল। সেগুলোর প্রভাবেই এতক্ষণ যাবৎ অচেতন ছিল সে। তবে এখন শরীরের ব্যথাটা আর অনুভব করছে না তো সে। হয়তো হাই পাওয়ারের ব্যথানাশক প্রয়োগ করেছিল ডাক্তার। বাড়ির সবাই কোথায়? ফুলের প্রশ্নে নাদিয়া উত্তর দিল, সোহম আর লোহান ছাড় সকাল অবধি তোমার পাশেই বসেছিল, তারপর ঘুমাতে চলে গেছে। বাকিরা নিজেদের কক্ষে সময় কাটাচ্ছে। লাঞ্চ করবে না?
সবাই 1:30টা নাগাদ একসাথে বসে লাঞ্চ করে গেছে। এটাই প্রতিদিনের রুটিন। এ বাড়িতে ব্রেকফাস্ট করা হয় না। রাত 11টা নাগাদ ডিনার আর ঠিক 1:30টা নাগাদ লাঞ্চ করে সবাই। ফুল কৌতূহলবশত জিজ্ঞেস করলো। ব্রেকফাস্ট করে না কেন? এবার রুমা বলল। কারণ তারা ব্রেকফাস্ট করার সময় তাতে ঘুমায়, ঘুম ভাঙার পর একসাথে লাঞ্চ করে নেয়। রাতে তো লক্ষ্যই করলে তারা অনেক রাত পর্যন্ত জেগে থাকে, প্রায় ভোরের দিকে ঘুমাতে যায়। আর যেদিন পার্টি থাকে সেদিন তো পুরো রাতই নির্ঘুম কাটায়। পার্টি? শব্দটা শুনে ফুল জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। কিসের পার্টি? নাদিয়া একটা শ্বাস ফেলে বলল। তুমি তো কালকে এসেছো, তাই বুঝতে পারছো না। কয়েকদিন এখানে থাকলে নিজে থেকেই সব বুঝে যাবে। তুমি আসার আগের রাতও পার্টি হয়েছিল, আবার হয়তো সামনের সপ্তাহে হবে। রিদম স্যার তো এখনও আসেনি, আগামী পার্টির আগে এসে পড়বে। আর তার অনুপস্থিতিতে পার্টি খুব একটা জমে না। ওহ, সে যেন আগামী পার্টিতে উপস্থিত থাকে। নাদিয়ার কথাগুলো সব ফুলের মাথার ওপর দিয়ে গেল। একটু ডিটেলসে বলবে? নাদিয়া হয়তো বলতে চাইলো কিছু, কিন্তু রুমার চোখের ইশারা তাকে থামিয়ে দিল। নাদিয়ার মনে পড়ে গেল লাঞ্চ করার সময় উদ্যান সবার উদ্দেশ্যে বলে দিয়েছিল ফুলের সাথে প্রয়োজন ব্যতীত কথা না বলতে, ফুলকে কোনো বিষয় না জানাতে। যদি ফুল অপ্রয়োজনীয় বা বাড়তি কিছু জেনে যায় তাহলে তার পরিণাম তাদের দুজনকে ভোগ করতে হবে। কথাটা মনে পড়তেই নাদিয়া একটা শুষ্ক ঢোক গেল। তার ভীত সন্ত্রস্ত মুখটা দেখে ফুলের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সোহম সিঁড়ি বেয়ে নিচে নামছিল, কানের কাছে ফোন, মুখবয় গুরু গম্ভীর, হয়তো কোনো ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলছিল। এমন সময় তার চোখ আটকে গেল লিভিং রুমে বসে থাকা ফুলের ওপর। খোলা চুলে ফুলকে অপ্সরা থেকে কম লাগছে না। ফুলের উপস্থিতি যেন এক চিলতে রোদের নিচে থাকা কাচের স্বচ্ছ টুকরের মতো। হাঁটু অবধি ছড়িয়ে থাকা ভেজা চুলগুলো সোফার সীমানা পেরিয়ে ফ্লোরে লুটোপুটি খাচ্ছে। সব আপনা আপনি বাকরুদ্ধ হয়ে গেল। ফোনের অপর পাশ থেকে কেউ এক নাগাড়ে ডেকেই যাচ্ছে। নিজের ওপর সোহমের তীক্ষ্ণ চাহনি টের পেয়ে যায় ফুল। আশেপাশে চোখ বুলিয়ে তাকায় সোহমের দিকে। সোহমের এরূপ চাহনি দেখে ফুল ত্রস্ত হাতের মাথায় কাপড় টেনে নিল। তাকে অপ্রস্তুত হতে দেখে সোহমের মাঝে ভাবাবেগ ঘটল। মুখে হাসি টেনে পুনরায় ফোনালাপে মনোযোগী হলো, যদিও তার দৃষ্টি পুরোপুরিভাবে ফুলের দিকে স্থির। সোহম মনে মনেই ভাবল, কি দরকার ছিল উদ্যানের শত্রুরূপে এই বাড়িতে পদার্পণ করার। এবার উদ্যানকে কিভাবে বোঝাবে ফুলকে তার প্রয়োজন। এই প্রথম কোনো মেয়ের প্রতি সে দুর্বলতা অনুভব করছে। সুন্দরী মেয়ে কি কম দেখেছে? তাহলে ভিন্ন কি আছে ফুলের মাঝে? আছে ভিন্ন কিছু বটে। এই যে ফুলের মধ্যকার এই দ্বিধা, এই প্রোটেক্টিভ ভাইব, অপ্রস্তুত হয়ে পড়া, সব কিছুই যে ভিন্ন, এসব সে এর আগে কখনো কোনো মেয়ের মাঝে লক্ষ্য করেনি। এদিকে সৌমের চাহনি দেখে ফুল ভীষণ বিরক্ত হচ্ছে। কই, আবেশ তো কখন এইভাবে তাকায়নি তার দিকে। আবেশ কেন আজ পর্যন্ত কেউ তার দিকে এইভাবে তাকায়নি? তাহলে নির্দ্বিধায় বলা যায় এই সোহমের খারাপ ধান্দা আছে। তবে সেটাই বা কীভাবে সম্ভব? সোম তো তখন তাকে উদ্যানের হাত থেকে বাঁচানোর চেষ্টাও করেছিল, নিজে গিয়ে গার্ডেনে ফুলকে লুকিয়ে রেখে এসেছিল। যদিও বা আবার নিজেই ফুলকে উদ্যানের হাতে তুলে দিয়েছিল। ফুল ঠিক বুঝে উঠতে পারছে না, তবে সোমের মতিগতি ভালো ঠেকছে না। তাকে নিয়ে মনে মনে ঠিক কী চিন্তা করছে কে জানে। ফুল এবার ওড়না টেনে টুনে নিজের শরীর যতটা সম্ভব আবৃত করে ফেলল। তারপর ওড়নার ফাঁক দিয়ে আবারও সোহমের দিকে তাকালো। তার এহেন কাজে সোহম ঠোঁট কামড়ে হেসে ওঠে। নিশ্চয় আমাকে নিয়ে উল্টোপাল্টা ভাবছ। কিভাবে বোঝাই, আমার আপাতত খারাপ কোনো মতলব নেই, তবে ঠিক কয়দিন নিজেকে সামলে রাখতে পারবো জানি না। সব কিছুই তেহুর উপর নির্ভর করছে। তার ভাবনার মাঝে কারো গম্ভীর কণ্ঠ ভেসে এলো। সিঁড়ি আটকে দাঁড়িয়ে আছিস কেন? হয় নিচে নাম, নয় উপরে যা। সোহম পাশ ফিরে তাকাতে উদ্যান ক্লান্ত শরীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। উদ্যানকে দেখেই বোঝা যাচ্ছে সে এতক্ষণ যাবৎ ওয়ার্কআউট করেছে। পরনের ধূসর রাঙা স্লিভলেস ডিম ভেস্ট আর ট্র্যাক প্যান্টটা ঘামে জবজবে। কাঁধে ঝুলছে সাদা রঙের একটা তোয়ালে, মাঝে মাঝে সেটা দিয়ে কপাল ও ঘাড় মুছে নিচ্ছে। কবজিতে কালো রঙের স্কোটার্স ওয়াচ, যেটা দিয়ে সে সময় হার্টবিট ট্র্যাক করছিল। হাত দুটো ভারোত্তোলের কারণে ফোলা ফোলা লাগছে। লিভিং রুমে এসে উদ্যান ধপ করে সোফায় গা এলিয়ে দিল। তাকে এইভাবে দেখার জন্য ফুল মোটেও প্রস্তুত ছিল না। ফুল এতক্ষণ যাবৎ সোফায় বসেছিল। খানজাদা নিবাসে বড় হওয়া ফুল সোফায় ভুল করে বসে পড়বে সেটা স্বাভাবিক।
রুমা আর নাদিয়া পাশেই দাঁড়িয়েছিল। উদ্যান বসার সাথে সাথে রুমা ফুলের কাঁধে হাত রেখে তাকে উঠে দাঁড়াতে ইশারা করলো। ব্যাপারটা বুঝতে পেরে উদ্যান তড়িৎ গড়িতে উঠে সোফার পেছনে দাঁড়িয়ে পড়ল আর চোখে একবার উদ্যানের দিকে তাকিয়ে মনে মনে আওড়ালো, এই জন্যেই এত শক্তি শরীরে শালা মনস্টার। আমার মতো চুনুপুটিকে মারা ছাড়া আর কোনো কাজ করিস বলে তো মনে হয় না। এত ব্যায়াম করার কি দরকার? তন্মধ্যে উদ্যানের ভারী গলায় আদেশ করলো। আইস টি নিয়ে আয়। রুমা মাথা নেড়ে যেতে নিতেই উদ্যান তপ্ত নিঃশ্বাস ফেলল। এই মেয়ে, আমি তোকে অর্ডার করেছি। ফুলের ভ্রু কুঁচকে গেল। উদ্যান তার দিকে তাকে কিছু বলেনি, আর না তো তার নাম। ওয়েট, উদ্যান তার নাম ধরে আদৌ ডেকেছে কখনো? ফুলের ভাবনা চিন্তার মাঝেই উদ্যান তার দিকে তাকিয়ে চিল্লিয়ে উঠল, ইউ ব্লাডি মিস্টেক। প্যারালাইজ হয়ে গিয়েছিস? কথা কানে যাচ্ছে না? নিজে থেকে যাবি নাকি তুলে কিচেনের দিকে ছুঁড়ে মারবো? উদ্যানের ধমকে ফুল কেঁপে উঠল। তৎক্ষণাৎ এক প্রকার দৌড় লাগালো কিচেনের দিকে। কল কেটে দিয়ে সোহম এসে বসলো উদ্যানের পাশে। কষ্ট করে নিচে নামতে গেলি কেন? কল করলেই পারতি। নিচে না নামলে তোর হাব ভাব অবজার্ভ করতাম কিভাবে? এত চিপ প্রোডাক্টের প্রতি তুই ইন্টারেস্টেড হয়ে পড়বি ভাবতে পারিনি। সোমের মুখটা চুপসে গেল। এভাবে বলছিস কেন? মেয়েটা দেখতে শুনতে খারাপ নয়, ক্যারেক্টারও ঠিকঠাক আছে আই থিঙ্ক। উদ্যান এবার গম্ভীর কণ্ঠে বলল, তেমন কি বলেছে? বলেছে এখানে ও কষ্টে আছে তাই ওকে নিয়ে যেতে। আপাতত দৃষ্টিতে ভুল কিছু বলেনি। তুই যেভাবে টর্চার করছিস মেয়েটার কাছে তো এটা জাহান্নাম বলেই মনে হচ্ছে। ফোনের ওপাশে কে ছিল সেই সম্পর্কে ধারণা আছে? সোহম এবার নড়েচড়ে বসলো। কে ছিল? ওর বয়ফ্রেন্ড ছিল। ফোনের মধ্যে কিস করেছে ছেলেটা। তাহলে ভেবে দেখ, এক বাড়িতে থেকে আর না জানি কি কি করেছে। ওর মতো একটা ক্যারেক্টারলেস মেয়ের প্রতি উইক হয়ে পড়িস না। আই ওয়ার্ন ইউ। মেয়েটা এখন অবধি তোর চাহনিতে বিরক্ত বোধ করে, সেই জন্যই তোকে কিছু বললাম না। যেই মুহূর্তে মেয়েটা তোকে পাত্তা দিতে শুরু করবে সেই মুহূর্তে ওর সাথে কথা বলাও তোর জন্য নিষিদ্ধ হয়ে যাবে। মাইন্ড ইট। উদ্যানের হাতে থাকা তোয়ালে দিয়ে কপালের ঘাম মুছতে লাগলো। উদ্যানের কথাগুলো বেশ ভালো করে বুঝতে পেরেছে সোহম। ফুলকে সঠিক রাস্তায় পাওয়া এই জন্মে সম্ভব হবে না, কারণ উদ্যান থাকতে ফুলকে কখনো সুখে থাকতে দিবে না। সোম কিছু একটা ভেবে বলল, তুই থ্যাঙ্কসফুলকে আমায় দিয়ে দে, আমি ওকে কষ্ট দেব, একটু শান্তি দেব না। তুই ওকে নিজের মেড হিসেবে ইউজ করিস, আমি জাস্ট ওকে বিয়ে করতে চাই। সোমের কথা শুনে উদ্যানের ভ্রু কুঁচকে গেল। কিছুক্ষণ চোখ থেকে বলে উঠল, তুই নাইট স্পেন্ড করতে চাইছিস ওর সাথে? সোহম ভরকে গেল। এইভাবে কে বলে? হ্যাঁ, সে নাইট স্পেন্ড করতে চায়, তো বউয়ের সাথে, অন্য কারোর সাথে না। এরই মাঝে ফুল চা বানিয়ে এনে উদ্যানের সামনে ধরলো। উদ্যান চায়ের কাপটা হাতে নিতেই ফুল চলে যেতে উদ্যত হয়। তখনই উদ্যান অন্য হাতে ফুলের হাত চেপে ধরলো। তারপর কোনো প্রকার ভাবনা চিন্তা ছাড়াই গলা ছেড়ে বলল, ইউ ডোন্ট নিড টু ম্যারি হার টু হ্যাভ দ্য নাইট। উদ্যানের কথা শুনে ফুলের চোখ বড় বড় হয়ে গেল। এদিকে সোহম নিজের অপ্রস্তুত হয়ে পড়ল। উদ্যান খুব ভালো করে জানে সোহম বিয়ে ছাড়া কারোর সাথে কিছু করবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ। তারপরে এসব বলার মানে কি? তাও আবার ফুলের সামনে। ঘৃণায় ফুলের শরীর শিউরে উঠল। কি বলেন? মূর্খ তুই, কি বললাম বুঝতে পারিসনি? প্রচণ্ড ক্রোধে ফুলের নাকের পাটা অবধি রক্তিম বর্ণ ধারণ করলো। চোখ জোড়া পানিতে ভরে উঠল। ওষ্ঠধয় অনবরত কাঁপতে লাগলো। উদ্যানের হাত থেকে হাত ছাড়ানোর চেষ্টা করতে উদ্যান গর্জে উঠল। তোর আচরণে আমি বিরক্ত হচ্ছি, রাগিয়ে দিস না আমায়। সোমের বসা থেকে উঠে দাঁড়ায়। তে ওকে ছেড়ে দে, আমি ইন্টারেস্টেড নই। সাথে সাথে উদ্যান ফুলকে ছেড়ে দিল। ছাড়া পেতেই ফুল স্থান ত্যাগ করলো। আর সোহম বিরস মুখে বলল, এভাবে মেয়েটার চোখে আমায় খারাপ করে দিলে। হাত থাকা কাপে একটা চুমুক দিতেই উদ্যান বলল, তুই ওর চোখে ভালো হতে চেয়েছিস? তে তুই বুঝতে পারছিস না? তুই রাত কাটাতে চাইলে বিয়ে না করে কাটাতে পারিস, কারণ এতে মেয়েটা কষ্ট পাবে। যদিও আমার সন্দেহ আছে মেয়েটা আদৌ এসবে কষ্ট পাবে কিনা। বয়ফ্রেন্ডের কিস খেয়ে তো বেশ স্যাটিসফাইড হয়েছিল, তবে মেয়েটা কষ্ট পেলেই আমি সন্তুষ্ট। স্বাভাবিকভাবে বিয়ে করে রাত কাটালে মেয়েটা একদমই কষ্ট পাবে না, কারণ স্বামী স্ত্রীর মধ্যে এসব হওয়াটা স্বাভাবিক। তার উপর মেয়েটা ক্যারেক্টারলেস।
উদ্যানের কথায় সোম হাল ছেড়ে দিল। আপাতত ফুলের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলা ছাড়া উপায় নেই। এইটুকুন একটা মেয়ের সাথে তোর কিসের এত শত্রুতাতে বুঝতে পারছি না। বুঝতে পেরে কি করবি? তোদের বুঝিয়ে আমার লাভটা কি হবে? তার চেয়ে ভালো হবে তুই এই শত্রুতার মধ্যে আসিস না। আমি এসেও তোর বিশেষ কিছু করতে পারবো না, পরিশেষে তুই জিতে যাবি, তাই ব্যথা চেষ্টা করব না। তবে হোপফুল কোনোদিন জানি আমাকে কন্ট্রোলেস করে দেয়, সেদিন হয়তো আমি নিজের প্রতিজ্ঞা থেকে সরে গিয়ে বিয়ে সারাই। সেদিন তুই রিতমের কাছে হেরে যাবি, প্রমাণ করে দিবি পুরুষ জাতি আসলেই জঘন্য। সোম শ্বাস ফেলে উদ্যানের দিকে তাকালো। উদ্যান কত সহজে কথাটা বলে ফেললো। কেন তুই আসিস না? তুই তো জলজ্যান্ত প্রমাণ যে সব পুরুষ এক নয়। আমি তো মনস্টার, মনস্টারের মধ্যে এইসব ইমোশন কাজ করে না, সেটাই স্বাভাবিক। তাই আমাকে দিয়ে সব পুরুষকে জাজ করা ঠিক হবে না। তার মানে ফুলকে বিয়ে করতে দিবি না? না, ব্যাস, সোম আশা ছেড়েই দিল। দেখা যাক কতদিন নিজেকে সামনে রাখতে পারে। কেটে গেল বেশ কয়েকটা দিন। ফুল এই বাড়িতে আসার আজকে 11তম দিন। আবেশের অপেক্ষায় ফুল দিন পাতিতও করছে। এরই মাঝে উদ্যান তাকে দিয়ে কাজ করালেও আঘাত করেনি। গত রাত থেকে মনস্টারটা বাড়িতেও নেই। মনস্টারটার অনুপস্থিতিতে বাড়িতে আলাদা একটা শান্তি বিরাজ করছে। বিকালের দিকে ফুল নিজের কাপড় চোপড় গুছিয়ে রাখছিল। হঠাৎ করে কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ ভেসে এলো। আওয়াজটা শুনেই ভয়ে তথস্থ হয়ে যায় ফুল। তার অভিব্যক্তি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে তার সাইনোফোবিয়া আছে। তন্মধ্যে আওয়াজটা আরও স্পষ্ট হয়ে গেল। ভয়ে ফুলের বুকের ভিতর থুকফুক করছে। যাচ্ছ না কেন? মাস্টার কিন্তু রেগে যাবে। রুমার ডাকে ফুল ঘাড় বাঁকিয়ে দরজার দিকে তাকালো। হাতে থাকা কাপড়টা সাইডে রেখে ধীর পায়ে রুম থেকে বের হলো। সে রুমা আর নাদিয়ার সাথে এক রুমেই থাকে। লিভিং রুমের অন্য পাশে সার্ভেন্ট রুম। এখানে আরও কয়েকটা রুম আছে, তারপরও তারা তিনজন একই রুমে থাকে। রুম বড় হওয়াতে সমস্যা হয় না। লিভিং রুমে আসতেই ফুল হতবাক হয়ে গেল। উদ্যান সোফাতে বসে আছে, তার কোলের মাঝে আয়েশি ভঙ্গিতে বসে আছে মাঝারি আকারের ডোবারম্যান প্রজাতির কুকুর। কালো বর্ণের কুকুরটাকে দেখা মাত্রই ফুলের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। এই মনস্টারটা কি তার সাইনোফোবিয়ার কথা জেনে গিয়েছে? জেনে গিয়ে কি তাকে কষ্ট দেওয়ার জন্য কুকুর নিয়ে হাজির হলো? ফুলকে দাঁড়িয়ে থাকতে দেখে উদ্যান বলল, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়। তানের মেডিসিনগুলো বুঝে নে। আজ থেকে ওর দেখাশোনা তোকেই করতে হবে, এটাই তোর মূল কাজ। ফুলের চোখ জোড়া এবার কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। আজ থেকেই কুকুরের দেখাশোনা তাকে করতে হবে। ভয়ে ফুলে প্রাণ পাখি ডানা ঝাপটাতে শুরু করলো। তার অবস্থা দেখে নাদিয়া ফিসফিস করে বলল। ফুলের চোখের কোণে বিন্দু বিন্দু পানি জমলো। এই তানের ব্যাপারে তো আগে কিছুই বললে না আমায়। তান হচ্ছে তার প্রাণ। 1 মাসের চিকিৎসা শেষে তান বাড়িতে ফিরেছে। তোমার সাথে বাড়িতে কথা বলার নিষেধাজ্ঞা আছে। দাঁড়িয়ে না থেকে নিজের কাজ বুঝে নাও গিয়ে। ফুল জানে তার সাইনোফোবিয়ার কথা জানতে পারলে উদ্যান আরও বেশি চড়াও হবে। তাই এই ব্যাপারে বুঝতে দেওয়া যাবে না। ফুল একটা শুষ্ক ঢোক গেলে নিজেকে যথেষ্ট সম্ভব স্বাভাবিক করে উদ্যানের সামনে এসে দাঁড়ায়। উদ্যানের পাশে আরও দুজন সার্ভেন্ট দাঁড়িয়ে আছে। তাদের উদ্দেশ্যে উদ্যান বলল, ওকে সবগুলো মেডিসিন বুঝিয়ে দাও। উদ্যানের কথা মতো একজন সার্ভেন্ট ফুলের সামনে মেডিসিনগুলো রাখলো। ফুল তো ভয়ার্ত চোখে টানের দিকে তাকিয়ে আছে। সার্ভেন্ট তাকে কি বলছে না বলছে সে কি আদৌ মনোযোগ দিয়ে শুনতে পারছে না। উদ্যানের কোলে থাকা তানকে দেখে অসুস্থ বলে মনে হচ্ছে না, হয়তো সম্পূর্ণ সুস্থ হয়েই ফিরে এসেছে। উদ্যান তো এক মনে তানের গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। উদ্যানকে নরম হতেই প্রথম দেখলো ফুল। বর্তমানে উদ্যানকে তানের বাবা বলেই মনে হচ্ছে, বাবার মতোই বিহেভ করছে। ভাবনাটা মাথায় আসতেই ফুল হাসপাস করে উঠল। আহ, কী সব ভেবে ফেললো। মনোযোগ দিয়ে শুনে নে, তানের ব্যাপারে কোনো প্রকার কম্প্রোমাইজ করব না আমি। উদ্যানের কথায় ফুল মনে মনে আওড়ায়। এমনভাবে বলছে যেন বাকি সব ব্যাপার কম্প্রোমাইজ করে খুব। ফুল এবার ওষুধগুলো খাওয়ানোর নিয়ম ভালো করে বুঝে নিল। তারপর উদ্যান তারকে কোল দিয়ে নিজের রুমে চলে গেল। ফুল আর বাকি দুজন সার্ভেন্ট তার পিছু পিছু গেল। ঘড়ির কাঁটায় রাত এখন 12টা। কিছুক্ষণ আগেই বাড়ির সবাই একসাথে ডিনার করে নিয়েছে। ফুলের শরীরটা ভালো লাগছে না।
বিকেল থেকেই তাকে তানের আশেপাশে থাকতে হয়েছে, যদিও তানের সব খেয়াল উদ্যানই রেখেছে। তানের সংস্পর্শে যেতে হয়নি ফুলকে, তবুও সাইনোফোবিয়ার প্রভাবে ফুলের জ্বর চলে এসেছে। তানকে দেখে যা বুঝলো, তান আসলে উদ্যানের প্রাণ। একটা কুকুরের প্রতি উদ্যানের এতটা সহানুভূতি দেখে ফুল বিস্মিত হচ্ছে। কুকুরের প্রতি যত্নশীল একটা লোক কিভাবে ফুলের মতো মেয়ের উপর টর্চার করতে পারে ভেবে কুল পাচ্ছে না ফুল। মাঝরাতে ফুলের শরীরে তাপমাত্রা আরও বেড়ে যায়, শরীর ঝাঁকিয়ে ঝড় আসে। ফুল বিছানা এক পাশে শুয়েছে, রুমা মাঝে, নাদিয়া অন্য পাশে। ফুল গুটিসুটি মেরে শুয়ে আছে। প্রচণ্ড খারাপ লাগছে, মায়ের কথায় ভীষণ মরে পড়ছে। সারাটা রাত ছটফট করে কাটায় ফুল। ভোরের দিকে আর শুয়ে থাকতে পারলো না, গলা শুকিয়ে আসছে, একটু পানি প্রয়োজন। ফুল একবার ভাবলো রুমাকে ডাক দেবে, তারপর আবার ভাবলো থাক, এমনিতেও সারাদিন কাজ করতে করতে একটু বিশ্রাম নেওয়ারও ফুরসত পায় না। এখন ঘুম ভাঙাটা কি ঠিক হবে? ফুল ধীরে সুস্থে উঠে দাঁড়ায়, লিভিং রুমে পেরিয়ে ডাইনিং হলে উকি দিতেই তা অবাক হয়ে গেল। উদ্যান টেবিলে বসে চা খাচ্ছে আর ফোন চাপছে, কিন্তু উদ্যান তো রাতে বাড়িতে থাকে না। কখনো কখনো সন্ধ্যার পরপরে চলে যায়, আবার কখনো কখনো ডিনার শেষে বেরিয়ে যায়। তাহলে আজকে এই সময় ডাইনিং হলে কী করছে? জ্বরের ঘরে ফুল অসাবধানবশত পাশে থাকা টবের সঙ্গে ধাক্কা খেল। নিস্তব্ধতার মাঝে হঠাৎ আওয়াজে উদ্যানের শ্রবণ ইন্দ্রিয় সজাগ হয়ে গেল। স্ক্রিন থেকে চোখ সরিয়ে সরাসরি তাকালো ফুলের দিকে। ফুল ভাবলে উদ্যান হয়তো রেগে যাবে, কিন্তু তেমন কিছুই হলো না। উদ্যান তাকে পুরোপুরিভাবে অগ্রাহ্য করে নিজের কাজে মনোযোগী হয়। ফুল উল্টো দিকে ঘুরে চলে যেতেই উদ্যত হলো। উদ্যানের উপস্থিতিতে পানি খেতে যাওয়া তার নিজের পায়ে কুড়াল মারার সমান। তার উপর উদ্যান যদি জানতে পারে ফুলের শরীর খারাপ, তাহলে তো আর কথাই নেই। এসবে ফুল 2 কদম এগিয়ে গেল, কিন্তু হঠাৎ করেই মাথা ঘুরে যায়। আচমকা ধাপ করে আওয়াজ হওয়াতে উদ্যান হাতে থাকা চায়ের কাপটা সাইডে রেখে দরজার দিকে তাকায়। ফুলের নিথর দেহটা সেখানেই পড়ে আছে। এহেন দৃশ্য দেখে উদ্যানের ভ্রু কুঁচকে গেল। ধীর পায়ে ফুলের সামনে এসে দাঁড়ায় উদ্যান। লিভিং রুমে 2-1টা ড্রিম লাইট জ্বলছে, সেই আলোয় ফুলকে আবছা দেখা যাচ্ছে। উদ্যান এসে ফুলের শিওরে বসলো। কিরে, তুই এখানেই ঘুমিয়ে পড়লি কেন? ফুলের থেকে উত্তর না পেয়ে উদ্যান বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করলো। উদয় বেহুশ হয়ে গেলি? ফুলের বাহুতে হাত রাখতেই উদ্যান বুঝতে পারলো ফুলের শরীরে ব্যাপক জ্বর। সে ফুলের বাহু চেপে ধরে ঝাঁকুনি দিল। এই উঠ। ফুলের মাঝে কোনো প্রতিক্রিয়া পরিলক্ষিত হলো না। উদ্যান এবার বাধ্য হয়ে ফুলকে কোলে তুলে নিল। ফুলকে সোফায় শুইয়ে রেখে ডক্টরকে কল দিল। কিছুক্ষণের মাঝেই ডক্টর চলে এলেন। এই নিয়ে 3য়বারের মতো ডক্টর এলেন ফুলের চিকিৎসা করতে। ওনার শরীরে অনেক জ্বর, মাথায় পানি দেওয়া উচিত। ডক্টরের কথা আর পিঠে উদ্যান ভ্রুকুটি করে বলল, তাহলে দিচ্ছেন না কেন? যেভাবে পারেন ওকে সুস্থ করে তুলুন। এভাবে অসুখের অজুহাতে কাজে ফাঁকি দিয়ে আমি একদম বরদাস্ত করব না। আমি দিয়ে দেব। উদ্যান তাচ্ছিল্য সুরে বলল, তো আমি দিয়ে দেবো না নিশ্চয়ই? না মাস্টার, আমি সেটা বলিনি। একজন সার্ভেন্টকে ডেকে নিলেই হয়। ডক্টরের কথায় যুক্তি আছে। উদ্যান এক মুহূর্তে ভেঙে পকেট থেকে কলিং কনসোল বের করলো। একটা কিপ্যাড আকৃতির ডিভাইস যেটা সার্ভেন্টে থাকতে ইউজ করে, সেটার মাধ্যমে সে রুমের পেসারে কল করলো। 2 মিনিটের মাথায় রুমা আর নাদিয়া হাজির হলো। ওর মাথায় পানি দিয়ে দে। রুমা চমকিত নয়নে একবার ফুলের দিকে তাকায়, একবার উদ্যানের দিকে। রুমার প্রশ্নে উদ্যান মুখ বাঁকিয়ে বলল, ফিভার হয়েছে। ননির পুতুল যে কথায় কথায় বেহুশ হয়ে যায়, ওকে তাড়াতাড়ি সুস্থ করে তোল। কথাটা বলেই উদ্যান নিজের রুমের দিকে পা বাড়ায়। হ্যাঁ, এসেছিল একটু শান্তি মনে চা খাবে, মেয়েটার জন্য সেটাও পারলো না। কিছুটা দূরে গিয়ে উদ্যান পিছনে ফিরে নাদিয়াকে বলল, নাদিয়া, আমি রুমে যাচ্ছি। লেমন জুস আর আইস কিউব নিয়ে আয়। নাদিয়া হ্যাঁ বোধক মাথা নেড়ে কিচেনের দিকে চলে যায়। উদ্যান রুমে এসে দেখলো বেডের ওপর তান জড়সড় হয়ে শুয়ে আছে। কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থেকে বাম দিকে রুমে চলে গেল উদ্যান। সেখান থেকে 2টো বোতল নিয়ে পুনরায় রুমে ফিরে এলো। এর মধ্যে নাদিয়া লেমন জুস আর আইস কিউব নিয়ে এসেছে। উদ্যান ইশারা করতেই নাদিয়া সতর্ক পায়ে সেগুলো টেবিলের ওপর রেখে রুম থেকে বেরিয়ে যায়। সকাল 10টা। সোলার অ্যাসিস্টে একজনের আগমন ঘটল। হাতে লাগেজ, চোখে রোদ চশমা, চেহারায় গাম্ভীর্য লেপ্টে আছে। তাকে দেখা মাত্রই রুমা আর নাদিয়া এগিয়ে গেল। তারা দুজন এতক্ষণ যাবৎ ফুলের পাশেই বসেছিল। এটা জ্বরের ভারে একদম নেতিয়ে পড়েছে। উদ্যান যেভাবে রেখে গিয়েছে সেইভাবেই ড্রয়িং রুমের সোফাতে শুয়ে আছে। গায়ে কমফোর্ট জড়ানো, কপালে জলপট্টি, রেশমি কালো চুলগুলো বোধহয় ফ্লোরে ছড়িয়ে আছে। রুমার কথায় বিশেষ পাত্তা দিল না হৃদম নামের যুবকটি। সে তো একদৃষ্টিতে তাকিয়ে আছে চেতনাহীন ফুলের ফ্যাকাশে মুখটার দিকে।
নাদিয়া এগিয়ে গিয়ে তার হাত থেকে লাগেজটা নিতে উদ্যত হলো। এই মেয়েটা আবার কে? এই বাড়িতে কি করছো? রিদমের প্রশ্নে নাদিয়া সংযত চিত্তে জবাব দিল। ওর নাম ফুল, মাস্টার এনেছে নিজের পার্সোনাল মেইড হিসেবে। এক হাতে রোদ চশমাটা খুলে চমকিত নয়নে তাদের দুজনের দিকে তাকায় রিদম, যেন নাদিয়ার বলা কথাটা ঠিক বিশ্বাস করতে পারল না। কি বললে? দেহু এনেছে?